আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। 25 কার্যদিবসে 94 বিল পাস। 3রা মে ডিসি সম্মেলন শুরু। অর্থনীতি পুনরুদ্ধারে আগামী 2 বছর কঠিন হবে, অর্থমন্ত্রী। গান স্লোগান মিছিলে শ্রমজীবীদের মে দিবস পালন। ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে মরদেহ দেখালো বড় ভাই। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, লড়াই হোক অধিকার আদায়ের, জামায়াতে আমির। কুয়েতে সরাসরি ফ্লাইট চালু, সৌদি ট্রানজিট এন্ট্রি পারমিট বন্ধ। 17 জেলার জন্য আবহাওয়ার সতর্কবার্তা, কালবৈশাখীর শঙ্কা। 226 পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে মমতা। ভারত পাকিস্তান যুদ্ধের পর বেড়েছে চীনা কোম্পানির যুদ্ধবিমান বিক্রি। ট্রাম্পের ছেলেদের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনছে মার্কিন বিমান বাহিনী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। 25 কার্যদিবসের বৈঠকে মোট 94টি বিল পাশ হয়েছে। 133টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে। গঠিত হয়েছে 7টি কমিটি, আর রাষ্ট্রপতির ভাষণের উপর প্রায় 40 ঘন্টার আলোচনায় অংশ নিয়েছেন 280 জন সংসদ সদস্য। বৃহস্পতিবার অধিবেশন শেষে সমাপনী ভাষণে এসব তথ্য তুলে ধরেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে রাষ্ট্রপতির আদেশ পাঠ করে তিনি প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে রাষ্ট্রপতির 12 মার্চের ভাষণের উপর আনার ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে পাশ হয়। স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয় গত 12 মার্চ। দীর্ঘ 18 বছর পর জনগণের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর এই অধিবেশন বিশেষ গুরুত্ব পেয়েছিল। সমাপনী ভাষণে স্পিকার বলেন, এই অধিবেশনে মোট কার্যদিবস ছিল 25 দিন। সংসদ সচিবালয়ের আইন শাখার তথ্য অনুযায়ী এই অধিবেশনের মোট 94টি বিল পাশ হয়েছে। উত্থাপিত হয়েছে 133টি অধ্যাদেশ। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আগামী 3 থেকে 6 মে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক ডিসি সম্মেলন 2026। শুক্রবার তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ্দিন জানান, ডিসি সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে শনিবার 2রা মে বিকেল 3:20 সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেস ব্রিফিং হবে। এবারের সম্মেলনে মোট 34টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন। সম্মেলনের মাধ্যম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময়ের সুযোগ পান ডিসিরা। দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসতে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী 2 বছর কঠিন হবে, অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে, অনেকগুলো পদক্ষেপ নেব যেগুলো জনপ্রিয় নাও হতে পারে। সুতরাং একটা কঠিন অবস্থা থেকে বের হতে গেলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন আমির খসরু। অর্থনীতি পুনরুদ্ধারে আগামী 2 বছর কঠিন হবে জানিয়ে মন্ত্রী বলেন, অর্থনীতিকে আগের জায়গায় অথবা ভালো একটা জায়গায় নিতে হলে যে পরিবর্তনগুলো আনা দরকার, যে সংস্কারগুলো আনা দরকার, ইতিমধ্যে আমাদের অনেকগুলো হয়েছে। তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমরা এখান থেকে ইনশাল্লাহ বেরিয়ে আসব। মহান মে দিবস আজ। দিবসটি উপলক্ষে বিভিন্ন পেশাজীবী, শ্রমিক ও রাজনৈতিক সংগঠন সভা সমাবেশ এবং র্যালির আয়োজন করেছে। নিজেদের অধিকার আদায়ে এবং বিভিন্ন দাবি জানিয়ে রাজপথে গান, স্লোগান, মিছিলের মধ্য দিয়ে পালন করছে মহান মে দিবস। শুক্রবার সকাল 9টা থেকে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন হাজারো শ্রমজীবী মানুষ। প্রত্যেক সংগঠন নিজেদের ভিন্ন ভিন্ন কিংবা অভিন্ন দাবি তুলে ধরেন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী 2 ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাই নয়ন ফকির বড় ভাই হুমায়ুন কবিরের হাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ইতালিতে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8টার দিকে ইতালির লেজ শহরে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করে হত্যা করেন। তারা উভয়ই
পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে। ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়ন ফকিরের মরদেহ দেখান এবং হত্যার কথা স্বীকার করে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে আরও জানা যায়, হুমায়ুন ফকিরের 2টি বিয়ে ছিল এবং ঘটনার দিন তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিল। এই বিষয়টি নিয়ে ছোট ভাই নয়ন ফকির তাকে বিরত থাকতে বলায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প রক্ষা পেলে শ্রমিকের কর্মসংস্থান হবে। এর দিনটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে চিরকাল। শ্রমিকদের শক্তি যোগাবে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে। এ লড়াই হোক যার যার ন্যায্য পাওনা বুঝে নেওয়ার জন্য। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একথা বলেন তিনি ফেসবুক পোস্টে লিখেন, শ্রমিক অঙ্গনের ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন এবং দীর্ঘ জীবন দান করুন। সকল বঞ্চিত ও মজলুমের পাশে ইনশাল্লাহ আমরা থাকব এই লড়াইয়ে। মধ্যপ্রাচ্যের ভ্রমণ ব্যবস্থা নতুন পরিবর্তন এসেছে। কুয়েত সরকার পুনরায় আকাশপথ চালু করার প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ট্রানজিট সুবিধা বাতিল করা হয়েছে। এর আগে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় সৌদি আরব হয়ে বিভিন্ন দেশে যাতায়াতের জন্য বিশেষ এন্ট্রি পারমিট চালু করেছিল কুয়েতে বাংলাদেশ দূতাবাস। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই বিকল্প ব্যবস্থার প্রয়োজন আর নেই। দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 1 মে থেকে এই এন্ট্রি পারমিট সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। কারণ বর্তমানে বিভিন্ন এয়ারলাইন্স কুয়েত থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে, ফলে যাত্রীদের আর তৃতীয় দেশের মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে না। এই সিদ্ধান্তের ফলে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এখন সহজেই সরাসরি নিজ গন্তব্যে যেতে পারবেন, যা তাদের সময় ও খরচ উভয়ই কমাবে। দেশের 17টি অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। শুক্রবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে নদী অববাহিকায় বসবাসরত ও চলাচলরতদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতিমধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত, পুনরায় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30 এপ্রিল এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল 226টির বেশি আসন জিতবে বলে নিশ্চিত তিনি। 29 তারিখ বুধবার দ্বিতীয় দফা ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে সংবাদ মাধ্যমে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ভিডিও বার্তায় মমতা দাবি করেছেন, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে। বুধবার রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই সন্ধ্যা থেকে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে। অধিকাংশ সমীক্ষাতেই ইঙ্গিত, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে। ভারত ও পাকিস্তানের মধ্যে 2025 সালের মে মাসে সংঘটিত আকাশযুদ্ধের পর বিশ্ববাজারে চীনা যুদ্ধ বিমানের চাহিদা ও বিক্রি অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনীতে ব্যবহৃত চীনা প্রযুক্তির J-10C এবং যৌথভাবে উৎপাদিত J-17 থান্ডার যুদ্ধ বিমানের কার্যকর পারফরমেন্স বিশ্ববাসীর নজর কেড়েছে। যুদ্ধের ময়দানে এই বিমানগুলোর সক্ষমতা প্রমাণিত হওয়ার পর নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ইতিহাস রেকর্ড পরিমাণ মুনাফা অর্জনের খবর দিয়েছে। চীনের চেংদু ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান FEIC চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশন এর আর্থিক বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, 2025 সালে কোম্পানির রাজস্ব 15.8% বেড়ে 75.4 বিলিয়ন ইউয়ানে প্রায় $11 বিলিয়ন পৌঁছেছে। প্রথম প্রান্তিকে বিক্রির আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 80% বৃদ্ধি পেয়েছে।
ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ যখন তৃতীয় মাসে গড়িয়েছে, তখন ডোনাল্ড ট্রাম্পের ছেলেদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান থেকে ড্রোন কেনার চুক্তিতে সই করেছেন মার্কিন বিমান বাহিনী। ফ্লোরিডা ভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি পাওয়ার্স এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সামরিক বাহিনীর এই বাণিজ্যিক সম্পর্ক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অ্যারিজোনার একটি ঘাঁটিতে ড্রোনের কার্যকারিতা প্রদর্শনের পর পেন্টাগন এই ক্রয়ের সিদ্ধান্ত নেয়। পাওয়ার্স এর সহ প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ব্রেট ভেলি কোচিভ জানান, এটি মূলত একটি ইন্টারসেপ্টর ড্রোন, যা আকাশে শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করে সেটিকে ধ্বংস করতে সক্ষম। তবে গোপনীয়তার স্বার্থে ঠিক কতগুলো ড্রোন কেনা হচ্ছে বা এই চুক্তির আর্থিক মূল্য কত সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। সাধারণত নতুন কোনো যুদ্ধাস্ত্র মোতায়েনের আগে মার্কিন সামরিক বাহিনী এ ধরনের প্রাথমিক চুক্তিতে অংশ নেয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।